দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে জাপানের সংবাদ মাধ্যমকে এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 6 মাস পর শেখ হাসিনা বক্তব্য দেওয়ার প্রতিক্রিয়া সারা দেশে ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ ছাত্র জনতা গুড়িয়ে দিয়েছে। 32 নম্বর শেখ মুজিবের বাড়ি সহ সারা দেশে অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের অফিস বাড়ি এই ধরনের ঘটনা ঘটছে। রাজনীতিতে প্রতিক্রিয়া এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, আমরা একটু শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন শামসুজ্জামান দুধু, সাবেক সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং আমার সঙ্গে আরও একজন আছেন সাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি ও মুখপাত্র 12 দলীয় জোট। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। শুরুতে শামসুজ্জামান দুধু, আপনার কাছে সরাসরি প্রশ্নে আসি। 6 মাস পর পতিত স্বৈরাচার শেখ হাসিনা তিনি ভারতে আছেন এবং পালিয়ে গেছেন, এবং সেখান থেকে তিনি যখন বক্তব্য দেবেন বা এই ধরনের একটি তৈরি হলো, তখন সারা দেশে মার্চ ফর বোলডোজার এই ধরনের 32 নম্বরে গেল। মানে এখনো মানুষের মধ্যে কি সেই ক্ষোভ আছে? মানে এতটা ক্ষোভ কেন আসলে? জি, আপনাকে ধন্যবাদ। ক্ষোভ হচ্ছে গত 17-18 বছরে মানুষের উপর যে অত্যাচার, নির্মমতা, গুম, খুন, গণহত্যা, সর্বশেষ 1 মাসে যে গণহত্যা, আয়নাঘর, মানে এর আগে মানে শেখ হাসিনা যা করেছেন, দক্ষিণ পূর্ব এশিয়া কেন বিশ্বে এই ধরনের শাসক খুব কম খুঁজে পাওয়া যাবে। সমস্ত অর্থ ব্যবস্থাকে তিনি তার পারিবারিক বিষয় বলে মনে করে যেমন খুশি তেমন লুটপাট করে। মানে এই ধরনের শাসক বলতে কি ধরনের শাসক বোঝাচ্ছেন? এত ফ্যাসিস্ট, স্বৈরাচার, খুনি, লুটেরা এর আগে কখনো বাংলাদেশে আসেনি। তার বাপকেও সে পরাজিত করছে। তার বাবাও একজন খুনি। 40,000 বিরোধী দলের নেতাকর্মীকে 3.5 বছরে তিনি হত্যা করেছেন রক্ষী বাহিনী গঠনের মধ্য দিয়ে। সেই সময় একটা পার্টির সভাপতি, সর্বহারা পার্টির শেয়ার শিকদারকে, মানে এখন যে ক্রস ফায়ারের কথা বলা হয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলা হয়, শেখ মুজিব এটা উদ্বোধন করছিলেন শেয়ার শিকদারকে হত্যার মধ্য দিয়ে। তো এত বড় খুনির মেয়ে আবার, মানে খুনির পিতা খুনি, বাপও খুনি, এগুলো বলা যাবে না বলে শেখ হাসিনা আবার আইন করছিলেন। তার বাবার যে অপকর্ম, দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষকে, যাদের বয়স এখন মানে 50 বা 55 মধ্যে, তারা এটা সচক্ষে প্রত্যক্ষ করেছে। এই ঢাকা শহরে এক মুঠো ভাত না, শুধু ভাতের ফ্যান চেয়েছে এবং ধপ করে পড়ে মারা গেছে, কঙ্কালসার। সেই সময় নারীদের মানে বিবস্ত্র করে ফেলেছে। মানে ভারত থেকে এক ধরনের শাড়ি নিয়ে আনছিল, যা পরলে পরে মানে উলঙ্গ বাহার বলে, যে বাসন্তীর কথা বিখ্যাত হয়েছিল সেই সময় দেশে এবং সারা বিশ্বে। সেটা হচ্ছে জাল পরে সে মাছ ধরা জাল পরে সে লজ্জা নিবারণ করছিল। বাসন্তী তার নাম, এটা ইত্তেফাকে বেরিয়েছিল। তো শেখ মুজিবের শাসনকালটাকে আলোচনা করার বাইরে রাখার জন্যে রাষ্ট্রীয়ভাবে সংবিধানে আইন করছিল শেখ হাসিনা। কত ভয়ঙ্কর মহিলা দেখেন, যে কালটা গৌরবের কাল হতে পারত, সবাই আলোচনা করতো, কিন্তু সেই লজ্জার, ঘৃণার সেই কালটাকে মানুষের দৃষ্টির বাইরে নেওয়ার জন্য একটি আইন করেছিল। শুধু বলা টলা না, আকারে ইঙ্গিতে। আপনি যে শেখ মুজিবের ছবি দেখে খালি চোখের ইঙ্গিত ইশারা করতেন, মানে ইশারাটা এরকম বোঝা যেত যে এটা ক্রিমিনাল, তাহলেও সেই লোকের রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে তার কমপক্ষে 20 বছর জেল হতো। এটা শেখ মুজিবের রক্ষা করার জন্য। সেই পরিবারের সদস্য শেখ হাসিনা তার উপযুক্ততা প্রমাণ করছেন। তিনি তার বাপের থেকে বড় খুনি। সেই মহিলা যখন এই একটা ভাষণের নামে দেশবাসীকে যে ক্ষমা চাবে, দুর্বলতা করবে, যে মানুষের কাছে পা ধরবে, আইনের কাছে নিজেকে সপর্দ করবে, সে ওখান থেকে বলছে দেখে নেব। মানে উস্কানিতে একটা সীমা আছে। অর্থাৎ আমি বলবো যে গত পরশু কি গতকাল এবং যে ঘটনাগুলো ঘটছে, এর 100% দায়ী হচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগ। দেখেন, সে এমন একটি পরিস্থিতির সৃষ্টি করলো যে এই যুবকরা, ছাত্ররা এবং যারা ঘরে ফিরে গেছিল, যারা মানে শিক্ষায় ফিরে গেছিল, তার ক্যাম্পাসে ফিরে গেছিল, তারা আবার ধরেন এইসব বুলডোজার নিয়ে রাস্তা নেবে। যদিও আমি মনে করি এটি রাজনীতির ভাষা না।
রাজনীতিকে রাজনীতিভাবে প্রোটেস্ট করতে হবে, এটা আমি মনে করি। কিন্তু এর দায়ভার শেখ হাসিনাকে নিতে হবে। যে যা ঘটনা ঘটছে, সাবেক কি বলে রাষ্ট্রপতি শেখ মুজিবের বাড়ি ভাঙচুর, অথবা অন্যান্য মানে রাজনৈতিক নেতা যারা আছে আওয়ামী লীগের, যদিও তারা একটা মানে জোচ্চোর বা খুনি বা লুটেরার বাইরে না, কিন্তু আমি মনে করি এইভাবে তাদেরকে আক্রমণ না, তাদেরকে আইনের মধ্য দিয়ে বিচারের মুখোমুখি করা উচিত। এটা আমার কাছে মনে হয়েছে। এটা হলো 1 নম্বর। আর বাংলাদেশে যে অস্থিতিশীলতা, সরকার যেটা আমরা সমর্থন করছি, অন্যান্য রাজনৈতিক দলকে সমর্থন করছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, যদিও আজকে আমরা পত্রিকায় দেখলাম এই ঘটনার দায় তিনি নিতে চাননি, কিন্তু তার শাসনকালেই এই ধরনের একটি ঘটনা ঘটছে। তিনি তীব্রভাবে এটাকে প্রতিবাদ করছেন। সকল রাজনৈতিক দল এই ঘটনাকে সহজভাবে গ্রহণ করেনি। এটি একটি ফ্যাসিজমের বিরুদ্ধে আইনের মধ্য দিয়ে এই ঘটনার মীমাংসা হতে হবে, না হলে পরে সমাজের স্থিতিশীলতা অস্থির হয়ে যাবে, ফিরে আসবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, স্বাধীনতার জন্য লড়াই করছি, মানুষের অধিকারের জন্য লড়াই করছি। সেই জায়গাটায় এইভাবে প্রতিবাদ না, বরঞ্চ কয়েক আইনের পথে কি আমরা এগোচ্ছি? আমার কাছে আমার কাছে গতকালের ঘটনা যেটা শুরু হয়েছিল, সরকার উদ্যোগ নিয়েছিলেন বিচারে, সেটা কিছুটা হলো বিঘ্নিত হয়েছে, এটা আমি মনে করি। জি, আসবো আপনার কাছে। আমি একটু সাদাত হোসেন সেলিম আপনার কাছে একটু আসি, যে মানুষের মধ্যে আমরা দেখেছি যে গণ অভ্যুত্থান দেখেছি 24-এর, এবং মানুষের যে বিপ্লব সেটি দেখেছি, কিন্তু ক্ষোভ মানে এখনো দানা বেঁধে আছে আপনার কাছে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। ক্ষোভ তো অবশ্যই দানা বেঁধে আছে, কারণ হাসিনা সরকার তো 15 বছর মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে। পরবর্তীকালে জুলাই এবং আগস্ট মাসে যেভাবে মানুষকে হত্যা করেছে গুলি করে, নিরপরাধ মানুষকে, শিশু, নারী বা আপনার শ্রমিক, কর্মচারী, রিক্সাওয়ালা, হকার, ছাত্র, প্রত্যেকেই গুলি করে যেভাবে মেরেছে, এটা তো প্রতিদিনই সমাজ যোগাযোগ মাধ্যমে বারবার মানুষগুলো দেখছে। মানুষ কিন্তু এটা ভুলতে পারছে না, এবং মানুষ কিন্তু এটাকে ক্ষমা করে নেয়, এবং তারা অবশ্যই আপনার ক্রোধান্বিত, এবং তারা আপনার এটার জন্য তারা শেখ হাসিনাকে সম্পূর্ণভাবে দায়ী করছে। কিন্তু তারপরও বিষয়টি যেটা হয়েছে যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওবায়দুল কাদেরের ভাষায় যে আওয়ামী লীগের পতন হলে এক রাত্রে 50,000 লোক মারা যাবে, 5 জন লোকও মারা যায়নি সারা বাংলাদেশে। কারণ মানুষের খুব শেখ হাসিনার উপর ছিল, আওয়ামী লীগের উপর ছিল। কিন্তু 5 তারিখে যখন মানে তারেক রহমান সাহেব বক্তব্য দিয়েছেন যে পরাজিতদেরকে রক্ষা করা বিজয়ীদের দায়িত্ব, এবং শেখ হাসিনা যখন পালিয়ে গেছেন, সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন পালিয়ে গেছেন, তার মানে কি তারা মানে পৃষ্ঠ প্রদর্শন করছেন। এখন পিঠের মধ্যে আঘাত করাটা কাপুরুষতার লক্ষণ, কেউ সেটা করেন নাই। কোনো আওয়ামী লীগের নেতাকে কিন্তু খুঁজে বের করে কিন্তু হত্যা করা হয়নি, এবং তারা কিন্তু দেশের মধ্যেই ছিল, কোথাও করে না এটা। এবং এটা এক ধরনের গণতান্ত্রিক উদারতা প্রদর্শন করেছে, এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আন্দোলনকারীরা কিন্তু তারা মানে এটার বিচার দাবি করেছে, এবং বিচারিক মাধ্যমে কিন্তু দোষীদেরকে সাব্যস্ত করে আইনের আওতায় আনা, এটা আমরা কামনা করেছিলাম, রাজনৈতিক দলগুলো আমরা এটা চেয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ রক্তের দাগ না শুকনের আগেই যেসব বক্তব্যগুলো দিচ্ছে, তার ফেব্রুয়ারি 1 তারিখ থেকে তারা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। তারপরে আপনার 18 তারিখ হরতালের মতো হটকারিতে অবস্থান করছেন। এর মাধ্যমে আওয়ামী লীগ নিজকে আরও দেউলিয়া এবং বিচ্ছিন্ন করে ফেলছেন। আমরা আগেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বলতাম যে এটা একটা রাজনৈতিক সংগঠন, এটা দেউলিয়া সংগঠন, এবং এটা রাজনৈতিক সংগঠন না, এটা দেউলিয়া, এটা ফ্যাসিবাদীজমকে সমর্থন করার জন্য কিছু লুটেরা এবং মানে পদলেহনকারী ছাড়া আওয়ামী লীগের পক্ষে আর কেউ নেই। এটা প্রমাণিত হয়েছে 5ই আগস্ট। সারা মানে আওয়ামী লীগের সাথে সমস্ত এমপি, সাথে সমস্ত মেয়র, উপজেলা চেয়ারম্যান, মসজিদের ইমাম, পুলিশ, সাংবাদিক, আইনজীবী সব পালিয়ে গেছেন। কিন্তু এই শেখ হাসিনার উস্কানিমূলক আচরণের কারণেই গত পরশু এবং গতকালকে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এটা একটা প্রতীকী অর্থে 32 নম্বরে শেখ মুজিবের বাড়িতে মানুষ হামলা করতে গেছেন। এটাকে আমরা রাজনৈতিক কর্মী হিসেবে সেটাকে আমরা সমর্থন করি না। আবার শেখ হাসিনা যেখানে বসে উস্কানি দিচ্ছেন, যে ভাষায় কথা বলছেন, ন্যূনতম তার মধ্যে কোনো অনুশোচনা নাই, এবং তার মানে সে জানতে চাচ্ছে তার অপরাধ কী, অথচ তার অপরাধের কোনো শেষ নাই। অন্তহীন অপরাধ করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, ব্যাংকিং খাত ধ্বংস করে দিয়েছে, দেশের প্রশাসন ধ্বংস করে দিয়েছে, দেশের মানবতা মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে, মানুষ খুন করেছে, গুম করেছে। হেন কোনো অপকর্ম নাই যে শেখ হাসিনা করে নাই। এইসবের তো বিচার হওয়া উচিত। মানে খুব প্রশমন বলি আর যাই বলি, কিন্তু
আইনি প্রক্রিয়া কি কোনো আমরা সে মোকাবেলা দেখছি বা সরকারের কোনো উদ্যোগ দেখি? দেখুন, সরকারের কোনো উদ্যোগ যেটা হচ্ছে সেটা হলো যে সরকার মানে বিশ্বের ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে ডক্টর ইউনূস সরকার। বর্তমানে বা পৃথিবীর ইতিহাসে যতগুলো সরকার আছে তার মধ্যে সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে ডক্টর ইউনূস সরকার। কারণ ডক্টর ইউনূস সাহেবকে আমরা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি হিসেবে সেই সময় আমরা ডক্টর ইউনূস সাহেবকে মেনে নিয়েছি, কিন্তু উনি যে উপদেষ্টা মণ্ডলী গঠন করেছেন সেটা আমাদের চরমভাবে হতাশ করেছেন এবং সব মানে ওনারা মানে কেউই তাদের কোনো পারফরমেন্স করতে পারছেন না। স্বশাসন মন্ত্রণালয়ে সংস্কার তো দূরে থাক, নিজস্ব মন্ত্রণালয় জনদুর্ভোগ কমানো, দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা উন্নত করা, দ্রব্যমূল্য কমানো, সিন্ডিকেট ভাঙা, তারপর সড়কের শৃঙ্খলা আনা, ট্রাফিক ব্যবস্থাপনাকে জোরদার করা, আইনের শাসনকে প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, চুরি ডাকাতি রাহাজানের বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো কিছুতেই কেউ কোনো রকমের ভূমিকা রাখতে পারছেন না। এবং কি আপনার যারা নিহত হয়েছেন তাদের সঠিক তালিকা প্রণয়ন করতে পারছেন না, যারা আহত হয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসা দিতে পারছেন না, ইত্যাদি কারণে তারা ব্যর্থ, একেবারে ব্যর্থ। এবং আইনি যে প্রক্রিয়ার মাধ্যমে আগানো হচ্ছে এবং যে প্রক্রিয়া মামলাগুলো দেওয়া হয়েছে তখনই আমরা এটা বিরোধিতা করেছি। আমরা বললাম যে আসিফ নজরুল সাহেব একজন আইনের অধ্যাপক হিসেবে, তিনি এখন আইনমন্ত্রী হিসেবে তিনি যা এটাকে নিরুৎসাহিত করা দরকার। এভাবে ঢালাও মামলা দিয়ে আপনার শেষ পর্যন্ত এই মামলাগুলো অনেকগুলো টিকবে না। কিন্তু হত্যাকারী যারা পুলিশ কর্মকর্তা তাদেরকে, হুকুমদাতাদেরকে আইনের আওতায় আনার জন্য সঠিকভাবে মামলা পরিচালনা করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এটার জন্য একটা দ্রুত মানে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। যতটা দ্রুত নেওয়া দরকার ততটা দ্রুত নেয়। অলরেডি 6 মাস পার হয়ে গেছে, যে কারণে সরকারের প্রতিও মানুষের এক ধরনের ক্ষোভ, এবং এই ক্ষোভের কারণেই কিন্তু মানুষ আইনটাকে নিজের হাতে তুলে নিয়ে আপনার 32 নম্বরে বাড়ি ভাঙচুর করেছেন এবং সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন আওয়ামী নেতা যারা পালিয়ে গেছেন, যারা দুর্বৃত্তায়ন করেছেন, যারা মানুষের হত্যার সাথে জড়িত ছিল, যারা অর্থকে লুটপাট করে দেশটাকে একদম ফোকলা বানিয়ে দিয়েছে, তাদের বাড়িঘর আক্রমণ করেছে। কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে এটার ব্যাপারে আমরা নিরুৎসাহিত করেছি এবং আমরা বলেছি যে এটা গণতন্ত্রের জন্য এবং আইন শাসনের জন্য এটা কোনো সঠিক সিদ্ধান্ত নয়। এবং এটা আমরা আমাদের সমর্থকদেরকে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বলার চেষ্টা করেছি, টকশোতে বলেছি, এবং এটা হয়তো মানে আপাতত শান্ত হয়েছে। কিন্তু আওয়ামী লীগের যেটা উচিত হবে যে শেখ হাসিনার এক ভাষণের পরে মানুষ যেভাবে ঘুমন্ত থেকে আবার জেগে উঠেছে, আবার যেভাবে একটা বাড়ি আপনার সারা বাংলাদেশে যেভাবে জাগরণ সৃষ্টি হয়েছে, 18 তারিখের হরতালের নামে হটকারীরা তারা একটা স্টেটমেন্ট দিয়ে প্রত্যাহার করে নেওয়া উচিত। কারণ এই হরতাল তো হবেই না, বরং হরতালকে কেন্দ্র করে আমার তো মনে হচ্ছে যে আরও 2-4 হাজার জায়গায় আঘাত করার একটা সম্ভাবনা তৈরি করে দিচ্ছে, যেটা আমরা চাই না। দেখুন, আমার নিজের যেটা ইউনিয়ন, আমার যেটা নির্বাচনী কেন্দ্র, সেখানে 8 জনকে আওয়ামী লীগ আমলে হত্যা করা হয়েছে। আমার নিজের ইউনিয়নে 6 জন বিএনপি কর্মীকে হত্যা করেছে, 2 জন লাশ পাওয়া যায়নি। আমরা কিন্তু কাউকে কোনো ফুলের টোকাও দিই নেই, কারো বাড়িঘরে হামলা করিনি, এবং এই ব্যাপারে আমাদের অবস্থা অত্যন্ত কঠোর। কিন্তু আওয়ামী লীগ যদি এখন পালিয়ে গিয়ে যদি আবার জনগণের মুখোমুখি দাঁড়ায়, আপনি যদি আবার যদি আমাকে আঘাত করার জন্য তারা যদি আপনার চিন্তা করে, তাহলে আমাকে তো তার পাল্টা আঘাত করতেই হবে। ষড়যন্ত্র হিসেবে দেখেন কিনা? মানে এইটা আসলে মানে এক ধরনের তো মানে এক ধরনের উস্কানিটাকে আমরা অনেক ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে মনে করছি না। আমরা যেটা মনে করছি যে সরকার তো তার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এবং সরকারকে আমরা যেটা বলছেন সরকার সে কথাগুলো শুনছেন না। আমরা বলছি যে প্রায় বাংলাদেশে প্রায় আপনার কত 58টা মন্ত্রণালয়ের মতো আছে। এই মন্ত্রণালয়গুলো মাত্র 20-22 জন উপদেষ্টা দ্বারা চালানো সম্ভব না। আপনি একটা দক্ষ যোগ্য একটা উপদেষ্টা পরিষদ গঠন করেন। এখন অনেকেই বলে যে এত তাড়াতাড়ি নির্বাচনের জন্য তো অভ্যুত্থান হয়নি। এই অভ্যুত্থান তো একটা নাট্যকারকে আপনার উপদেষ্টা করার জন্য অভ্যুত্থানটা হয়নি। এই অভ্যুত্থানটা একটা বিদেশ ফেরত একটা লোক, একটা বিদেশে বসবাস করছে 5 বছর, তাকে এনে উপদেষ্টা করার জন্য হয়নি। যারা এনজিও নিয়ে ছিল, সারা জীবন বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের জনগণের মানে সুখ দুঃখের সাথে যাদের কোনো মিনিমাম সম্পৃক্ত ছিল না, তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে বসিয়ে দিয়েছেন। যে কারণে আমলাতন্ত্র, যে শেখ হাসিনা আমলাতন্ত্রটা মানে সচিবালয় একদম মানে শিকড়ে, গভীর শিকড়ে, সেই আমলাতন্ত্রের কাছে এই সরকারটা ব্যর্থ হয়ে যাচ্ছে। সেখান থেকে আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলছি, যেহেতু আপনি আমাদের সরকার, আমাদের আন্দোলনের ফসল, আমরা আপনাকে নিরঙ্কুশভাবে সমর্থন করছি, আপনি দয়া করে আপনার উপদেষ্টা মণ্ডলীকে ঢেলে সাজিয়ে আপনি আপনার একটা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। এবং নির্বাচনের ব্যাপারে একটা যে ধোঁয়াশা তৈরি হচ্ছে, এটা যেদিন আমরা ডক্টর ইউনূস সাহেবকে সমর্থন করেছি সেদিন তো ডক্টর ইউনূস সাহেব বলেন নাই যে তিনি একটা কিংস পার্টির সাথে জড়িত হবেন, সেদিন তো উপদেষ্টা বলেন নাই তারা একটা কিংস পার্টি করবেন। এখন পুরো রাজনীতিটাকে একটা ঘোলাটে করার জন্য কিন্তু বিভিন্ন রকমের চক্রান্ত ষড়যন্ত্র চলছে। আমরা অতীতও দেখেছি, সারা পৃথিবীতে দেখছি বিপ্লবের প্রতি বিপ্লব এবং পরবর্তীকালে বিপ্লবটা হাতছাড়া হয়ে যায়। মানে এই জাতীয় কোনো কিছু যেন না হয়, সেটা কিন্তু দায়ভার আবার ডক্টর ইউনূস সাহেবকে নিতে হবে। কি চক্রান্ত হচ্ছে এই বিষয় নিয়ে আমরা একটু শুনবো, আবার একটু বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন।
দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে যাই। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে আসি। নির্বাচনের আমরা আরো একটি ঘোষণা আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা আজকে জাপানের এনসেকে একটি সরকারি সংবাদ মাধ্যম তাদেরকে একটি ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে বলেছেন যে এই বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে, আর তো কোনো দ্বিধা থাকার কথা না। নিশ্চয়ই তিনি যা বলেছেন এটা খুব নতুন কিছু বলেননি। আমার কাছে যেটা মনে হয়েছে তিনি পুরাতন কথাটাই রিপিট করেছেন। এর আগে বলেছিলেন যে মানে সেনাপ্রধান, তারপরে ডক্টর আসিফ নজরুল, শিক্ষামন্ত্রী, তারপরে উনি একটা কথা বলার চেষ্টা করেছিলেন। সেই কথাটি যে এই যেটা বলেছেন এটার সঙ্গে যুক্ত ছিল আগামী বছরে জানুয়ারি হতে পারে 26 সালে। অনেক পরে তার ব্যাখ্যায় তার যে প্রেস সচিব আছে তিনি আবার যুক্ত করেছেন, সেটা আমার মনে প্রেস সচিব সম্ভবত চিফ অ্যাডভাইজারের উপরে কেউ হতে পারে, মানে ক্ষমতায়, প্রতাপে, ব্যক্তিত্বে, প্রজ্ঞায়। তিনি আবার বললেন এটা যারা জুনে যেতে পারে 2026-এর, তার কিন্তু এটা বলার কোনো রাইটই নাই, উপদেশটাও না সে। তো এখন সেটাকে সংশোধন করে বললেন না কি কারণে বললেন আমার ঠিক জানা নাই, তিনি এটা বলেছেন। এটা তো তার কাছে কেউ শুনতে চায় না। যেটা চাইছিল সেটা একটা রোড ম্যাপ প্রতিটি রাজনৈতিক দল বলেছে যে কবে কোন দিন ইলেকশনটা হবে, কোন মাসে হবে, হতে পারে বলে কিছু। এটা অনেকটা মানে কি বলবো, বন্ধু বান্ধবরা যখন আড্ডা টাড্ডা দেয় তখন এই ভাষাটা অনেকে ব্যবহার করে, হচ্ছে হবে কিন্তু যদি। কিন্তু উনি স্পষ্ট করে বলবেন প্রতিটি রাজনৈতিক দল এটি মনে করেছিল। তিনি যে সংকটটা তৈরি করেছেন আমার কাছে মনে হচ্ছে এখন রাজনৈতিক দলগুলো, এত রাজনৈতিক দলের এত সমর্থনের পরেও কোনো সরকার এরকম দুর্বলতম জায়গায় থাকে, এটা আমার কাছে এর আগে কখনো আমি অন্ততপক্ষে দেখি না। আর এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকার না, উনি প্রথম না। 90-এর গণঅভ্যুত্থানের পরে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব বলে একজন আসছিলেন এবং তিনি যথারীতি 3 মাসের মধ্যে এসে নির্বাচন করে ক্ষমতা রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করে তিনি রাষ্ট্রপতির জায়গা থেকে আবার প্রধান বিচারপতির জায়গায় ফিরে গিয়েছিলেন। এটা একটা দৃষ্টান্ত বাংলাদেশের জন্য, আমি বলবো বিশ্ব দৃষ্টান্ত, যে কেউ রাষ্ট্রপতির মতো জায়গায় যাওয়ার পরে সে আবার শর্তাধীনে রাষ্ট্রপতি হয়েছিল। শর্তাধীনে সমস্ত সেই সময় রাজনৈতিক দলগুলোকে এই শর্ত দিয়েছিল যে আমি যেতে পারি, কারণ সাংবিধানিকভাবে তখন এই জিনিসগুলো ছিল না, কেয়ারটেকার, তো আমি যেতে পারি, কিন্তু আমাকে আবার পূর্বতন জায়গায়, তার মানে চিফ জাস্টিসের চেয়ারে ফেরার সুযোগ দিতে হবে। রাজনৈতিক দলগুলো এটা মেনে নিয়েছিল। ক্ষমতার প্রতি এরকম নিরসক্ত ব্যক্তি বাংলাদেশের প্রেক্ষাপটে আমি খুব কম দেখেছি, যেটা মৌলানা ভাসানীর মধ্যে কিছুটা মানে পরিপূর্ণভাবে তিনি একবার জীবনে মৌলানা ভাসানী পার্লামেন্টের, আসাম পার্লামেন্টের সদস্য ছিলেন, আর তিনি হননি কখনো। প্রধানমন্ত্রী বানিয়েছেন, রাষ্ট্রপতি বানিয়েছেন, অনেক কিছু বানিয়েছেন, কিন্তু তিনি নিজে হননি। আর মিস্টার জাস্টিস শাহাবুদ্দিন সাহেব কিন্তু কোথায় যেন মনে হচ্ছেন আমার কাছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা ভালো করে তিনি বুঝিয়ে বললে, তিনি যেমন ছাত্রদের দল গঠনে তিনি উৎসাহিত করেছেন, ওই চেয়ারে বসে তিনি এই কথা বলতে পারেন না, এই ভূমিকা নিতে পারেন না। এটা নেওয়ার পরের দিনই তার উচিত ছিল পদত্যাগ করা এবং ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন করা। অবশ্য তিনি একবার 111-এর পর একটা রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন এবং উদ্যোগও নিয়েছিলেন, যার 27 দিনের মাথায় তিনি ক্ষান্ত দিয়ে এটা থেকে সরে গেছিলেন যে এটা তার কাজ না। কিন্তু 111-এর পর সেনাবাহিনী তাকে প্রধান উপদেষ্টা হওয়ার আহ্বান জানালে এবং 3 মাসের মধ্যে নির্বাচনের কথা বললে তিনি তা গ্রহণ করেননি। তিনি একটা লম্বা সময় চেয়েছিলেন যে কিছু একটা করবেন, তো কিছু একটা করা নির্বাচিত সরকার ছাড়া সম্ভব না। আর সামরিক বাহিনী যখন ক্ষমতা দখল করে রাখে, যেমন ডক্টর মঈন সাহেব দখল করেছে, এরশাদ সাহেব দখল করছিলেন, তো স্বাভাবিক কারণে তিনি সেটি নেননি। তো এখন কেন জানি মনে হচ্ছে তার পদক্ষেপ বা ভূমিকা, তার বক্তব্য
তিনি আসলে ক্ষমতা প্রিয় মানুষ আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটার মধ্য দিয়েই যদি আমরা ভালো একটা নির্বাচন করে ফেলতে পারতাম তাহলে অনেকগুলো সংকট, অনেকগুলো সমস্যা কেটে যেত। একটি নির্বাচিত সরকার যদি মানে দেশ পরিচালনায় ভূমিকায় আসতো। কিন্তু সেই পথে তিনি হাঁটছেন কিনা আমার সন্দেহ আছে, কারণ নির্বাচনের সঙ্গে লাগাই দিছে কি মানে শেখ হাসিনা বলতো উন্নয়ন, আর তিনি বলছেন কি বলছেন সংস্কার। তো এই সংস্কারটা কি এটাই এতদিন 6 মাসের মধ্যে তিনি স্পষ্ট করতে পারেননি। কিন্তু বিএনপিকে একটা কিন্তু দায় দেওয়া হয় যে বিএনপি শুধু নির্বাচন চায়, অন্যরা কি নির্বাচন চায় না? বিএনপি নির্বাচন চায় এই জন্য যে বিএনপি নির্বাচনের মধ্যে দিয়ে মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায়, আর অন্যরা হচ্ছে ক্ষমতা আঁকড়ি ধরে রাখতে চায়, কোনো একটা মানে ব্যবস্থা করে ক্ষমতার ভিতরে যাবে না। যেমন এই দেশে যারা বিএনপির বাইরে যারা আছে, যেমন শেখ হাসিনা 3টে নির্বাচনের নামে তামাশা করছেন, জানতেন যে নির্বাচনে সত্যিকারে হলে তিনি থাকতেন না। আর আমার ধারণা ওইটা যদি না থাকতো তাহলে আজকের এই দশায় তিনি যেতেন না। বিএনপির মানে কনফিডেন্স আছে, মানুষের সমর্থন আছে, কারণ 16 বছর 17 বছর অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়ে তারা আন্দোলন করছে। বেগম খালেদা জিয়া চিকিৎসা পাননি, যার কোনো মামলাই হয় না, সেই মামলায় তথাকথিত বিচারে তথাকথিত সাজানো তাকে সাজা দেওয়া হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানকে প্রায় 18-19 বছর দেশে ঢুকতে দেওয়া হয়নি। এরকম একটি পরিস্থিতি এখনো তো উনি বাইরেই আছেন। হ্যাঁ, এখনো বাইরে আছেন, হয়তো সহসা আসবেন হয়তো। আমাদের অনেককে ফাঁসি হয়েছে। এখন কোনো বাধা আছে সরকারের? এটা এই বাধাটা আমার মনে হয় যে তার হাতে আমরা ছেড়ে দিতে পারি। না এখন আইনগত দিক থেকে 17-18 বছর আওয়ামী লীগ সরকার আসতে দেননি, এখন কোনো সেই বাধা আছে? কিন্তু আইনজীবীরা তাকে এখনো ক্লিয়ারেন্স দেয় নাই, যে আসেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে, বিএনপি একমাত্র গণতান্ত্রিক এবং তার সঙ্গে যেসব রাজনৈতিক দল আছে তারা জনগণের উপর নির্ভর করে বলেই তারা নির্বাচনের কথা বলছে। আর যারা নির্বাচনের উপর নির্ভর করে না, বিভিন্ন কায়দায় ক্ষমতায় থাকা এবং যাওয়ার যে চিন্তা করে, তারাই শুধুমাত্র নির্বাচনের বিরোধিতা করতে পারে, এই জন্য যে তাদের মানুষের উপর আস্থা, বিশ্বাস, নির্ভরতা নাই। আসবো আপনার কাছে। আমি জনাব সাদাত হোসেন সেলিম আপনার কাছে আসতে চাই যে একই প্রশ্ন যে নির্বাচনের একটি আবারও নতুন করে প্রধান উপদেষ্টা বলেছেন একটি সাক্ষাৎকারে যে এই বছরের চলতি বছরের শেষ নাগাদ নির্বাচনটি হতে পারে, আর কোনো দ্বিধা আছে কিনা? আর নির্বাচন প্রসঙ্গ আসলে এই মুহূর্তে আসলে বিএনপিকেই কেন দায় দেওয়া হয় যে বিএনপি শুধু নির্বাচন করে বা শুধু নির্বাচন চায়? আসলে কি তাই? আপনি একটি রাজনৈতিক দলের প্রধান উপদেষ্টার মহত যেটা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আমরা তো আমাদের রাজনৈতিক দল বা জোট, আমরা যেটা 12 দলীয় জোট, আমরা মনে করছি যে জুন মাসের মধ্যে নির্বাচনটা সম্ভব এবং আমরা খুব দ্রুত নির্বাচনটা চাই। কারণ ডক্টর ইউনূস সাহেব তো তার মন্ত্রী পরিষদ নিয়ে এই মুহূর্তেই মুখ থুবড়ে পড়ে আছেন। উনি আপনার সমস্ত অর্থনীতি বিনিয়োগ স্থবির হয়ে গেছেন, আপনার দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি, তারপর সরকারি প্রতিষ্ঠান একটা লুটের আড্ডাখানা, কোথাও কোনো মানে আপনার পরিবর্তন নাই, কোনো জায়গায় কোনো ক্ষেত্রে সামান্যতম পরিবর্তন নাই। ওনাদের নিজ নিজ মন্ত্রণালয়ের কোনো ঘুষ দুর্নীতি বলেন, মানে অপশাসন কুশাসন বলেন, কোনো কিছু ওনারা দূর করতে পারছেন না। সুতরাং নির্বাচনটা একটা সমাধান। এখন ওনাদের তো আর কোনো জনসমর্থন নাই, জনভিত্তি নেই। আমরা রাজনৈতিক দল হিসেবে নির্বাচন অবশ্যই দাবি করব, কারণ আমরা নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতা যেতে চাই যদি জনগণ আমাদেরকে ভোট দেয়। আর আমাদেরকে ভোট না দিলেও যাদেরকে ভোট দেয় নির্বাচিত সরকারের দেশ পরিচালনা করুক, এটাই আমরা চাই। যে কারণে আমরা নির্বাচন চাচ্ছি এবং বিএনপি নির্বাচন চাচ্ছে, এটা আমাদের দিকে অভিযোগের অঙ্গুলি তোলার কারোই কোনো মানে অধিকার নাই এবং কারো কোনো প্রয়োজনও আমরা করি না, এবং এটাকে আমরা মিনিমাম কোনো ধর্তব্যের মধ্যেই আমরা আনছি না। আমরা নির্বাচনটা চাই এবং অতি দ্রুত নির্বাচন চাই, এবং আমাদের সাথে সাথে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলগুলোই নির্বাচন চাচ্ছে। কোনো রাজনৈতিক দল কিন্তু বলছেন না যে নির্বাচনের দরকার নাই, এটা বলছেন না। এটা বলছেন সংস্কারের ব্যাপার। এখন সংস্কার বলতে আসলে আমরা কি বুঝি সেটা, বা ডক্টর ইউনূস সাহেবরা কি বুঝেন, ওনার উপদেষ্টা কি বুঝেন, সেটা আমরা বুঝতেছি না। ওনারা গত 6 মার্চ যাবেন। আমি একটা উদাহরণ দিই আপনাকে। ডক্টর আসিফ নজরুল, উনি আইনমন্ত্রী, উনি যদি গত 6 মাসে যদি উনি একটা পদক্ষেপ নিতেন যে বাংলাদেশে লক্ষ লক্ষ ফৌজদারি মামলা বছরের পর বছর ঘটছে, 20-30 বছর পার হয়ে গেছে, উনি যদি একটা বলতেন যে 20 বছর পুরনো ফৌজদারি মামলা আগামী 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে, তাহলে আমরা এটাকে একটা সংস্কার মনে করতাম। আপনার যদি যোগাযোগ মন্ত্রী যদি বলতেন যে ঢাকা শহরের প্রচণ্ড যানজট, ইস্টার্ন বাইপাসটাকে যুদ্ধকালীন সময় হিসাব করে দ্রুততার সাথে নির্মাণ করে ঢাকা শহরে কোনো বাইরে গাড়ি ঢুকতে দেওয়া হবে না, এটা একটা সংস্কার হতো।
তিনি যদি আপনার এই যে আপনার এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা খুব দ্রুততার সাথে কাজ করতেন তাহলে একটা সংস্কার হতো। তিনি যদি খুব দ্রুততার সাথে মহাখালী বাস স্ট্যান্ডটাকে ঢাকার বাইরে নিয়ে যেতে পারতেন, সাইদাবাদকে নিয়ে যেতে পারতেন। আমি উদাহরণ দিয়ে বলছি, এই যে এই সংস্কারগুলো আপনার এই যে স্বাস্থ্যমন্ত্রী যদি বলতে পারতেন যে দালালের প্রয়োজন হবে না, দালাল ছাড়া আপনার ইয়ে করা যাবে। আপনার এই যে বিমানমন্ত্রী যদি বলতে পারতেন কোনো সিন্ডিকেটের ভেঙে দিলাম আমি, আজকে 40,000 টাকার টিকিট 2 লক্ষ টাকায় পরিণত হয়েছে। ওই সিন্ডিকেটটা ওনারা তো ভাঙতে পারছেন না, বাজাজ সিন্ডিকেটটা ভাঙতে পারছেন না। তাইলে ওনারা মানে ক্ষমতা থাকার তো অধিকার ইতিমধ্যে হারিয়ে ফেলেছেন। এখন একটা নির্বাচনের জন্য যে সংস্কারটা দরকার, নির্বাচনটা করে নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছেন, ভোটার তালিকার প্রণয়ন হয়ে গেছেন। এখন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে প্রশাসনিক যে ব্যক্তিগুলো দরকার, নিরপেক্ষ ব্যক্তিদেরকে মানে ইয়ে করা, মানে পদায়ন করা, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীকে একটু উন্নত করা, এটা করে একটা নির্বাচন দেওয়া দরকার। বাকি যে সংস্কার কথা আমরা চিন্তা করছি, সংস্কার তো একটা চলমান বিষয়। এটা একটা না যে 1 বছর সংস্কার করলে সংস্কারটা শেষ, এটা কিয়ামত পর্যন্ত চলবে এই সংস্কারটা। এবং বিএনপিও উপলব্ধি করছে যে এটা রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজন, আমরাও উপলব্ধি করতে পারছি। এবং বিএনপি 27 দফা একটা সংস্কার প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছে। পরবর্তীকালে আমাদের 40টি রাজনৈতিক দলের সাথে একাধিক বৈঠক করে একটা 31 দফা সংস্কার একটা প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটার মানে কোনটা গ্রহণ করা যায়, কোনটা বর্জন করা যায়, সেটাও যদি আমরা অন্য কোনো রাজনৈতিক দল, 40টা রাজনৈতিক দল আমরা একমত হয়েছি। এর বাইরে ওনারা যেসব সংস্কার কমিটি করেছে, ওনারা যে প্রস্তাব দিয়েছেন, আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি। যেটা গ্রহণ করা দরকার সেটা নির্বাচিত রাজনৈতিক আপনার দলই গ্রহণ করবেন, এবং নির্বাচিত সংসদ সেই সংস্কার করার জন্য প্রয়োজনীয় আইনগত যদি কোনো পরিবর্তন দরকার হয় সেটা করবেন। কিন্তু এর বাইরে তো আর সংস্কারের কথা বলে, যেমন শেখ হাসিনা বলতো উন্নয়নের কথা, এখন ওনারা বলছে সংস্কারের কথা। সংস্কারের নামে ওনারা কালক্ষেপণ করছেন, কারণ ওনাদের অনেকের মধ্যে কিন্তু আপনার উচ্চবিলাসী পরিকল্পনা। কেউ কিংস পার্টি করে ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য ক্ষমতা দখলের চিন্তা করছেন, আবার কেউ মনে করেন 5টা গাড়ি, একটা গাড়ি বদলে 5টা গাড়ি উপভোগ করে এখন একটা আপনার গায়ের মধ্যে গায়ে গতরে তাদের আপনার মানে ক্ষমতার বাতাসটা ইয়ে করছেন। মাঝখান দিয়ে হচ্ছে কি বাংলাদেশের গণতন্ত্রটা হুমকির সম্মুখীন হচ্ছে। এই যে একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এই চক্রান্ত ষড়যন্ত্রটা বন্ধ হওয়া দরকার। এটা করে গণতন্ত্রের উপর আঘাত আসতে পারে। এই আপনার বুলডোজার সংস্কৃতিটাকে বন্ধ করা দরকার। এটা কোনো রাজনীতিবিদ হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে বুলডোজার সিস্টেমটাকে তো আমরা গ্রহণ করতে পারি না। এটা কোনো এটা চিন্তার চেতনার বাইরে, এটা একটা ফ্যাসিস্ট মনোভাব, একটা ফ্যাসিবাদী চিন্তা। আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, আমরা যদি আইনি শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি দেশের সুশাসন চাই, আমরা যদি দেশের আপনার গণতন্ত্রের বিকাশ চাই, তাইলে এইসব বুলডোজার টুলডোজার নিয়ে যারা খেলাধুলা করছেন তাদের এই খেলাধুলাটা বন্ধ হওয়া দরকার, এবং নির্বাচনটাকে অত দ্রুত করা দরকার, এবং সুনির্দিষ্টভাবে বলা দরকার। এবং উপদেষ্টারা সরকার থেকে নির্বাচন করবে, রাজনৈতিক দল করবেন, প্রধান উপদেষ্টা আকার ইঙ্গিতে সেটাকে সমর্থন করবেন। আমাদেরকে তাহলে আবার নতুন করে আবার একটা আপনার তত্ত্বাবধায়ক সরকার অথবা একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমাদেরকে আবার আন্দোলন করতে হবে। এটা তো আমরা চাই না জিনিসটা। এটা যদি এরকম হয় তাহলে তো আমরা এই সরকার তো তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন, অলরেডি হারিয়ে ফেলেছেন। তারপর আমরা মন্দের ভালো মনে করছি যে আপনারা একটা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে আপনারা নির্বাচনটা দেন। জনগণ 15 বছর পর্যন্ত ভোট দিতে পারে নাই, ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ভোটের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে। দেখুন, বিনিয়োগ একেবারে স্থবির হয়ে গেছে, বিদেশি বিনিয়োগ বলতেই নাই, দেশীয় বিনিয়োগকারী হাত গুটিয়ে বসে আছেন। এই অবস্থা চলতে থাকলে রমজান অথবা রমজানের পরের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। আসবো আমি আপনার কাছে। আমি একটা বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শকদের সঙ্গে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছে আসি। নির্বাচনের যে প্রস্তুতি সেটি আমরা কতটা আসলে দেখছি, আর এই যে নির্বাচনের কথা বলছি বা নির্বাচন হয়ে গেল, যে রাজনৈতিক সংস্কৃতির কথা আপনারা গত 16 বছর মাঠে থেকে নির্যাতিত হয়েছেন, সংস্কৃতি পরিবর্তনের কথা বলছেন, সেই সংস্কৃতির পরিবর্তন কি হবে? আপনারা 31 দফাও দিয়েছেন। এখন যারা ক্ষমতা পরিচালনা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বা আদার্স যারা উপদেষ্টা হিসাবে আছেন, বিজ্ঞ মানুষ, তাদের স্বস্বক্ষেত্রে তারা খুব পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব, কিন্তু এরা কেউই কোনো রাজনৈতিক দলের কখনো সদস্য ছিল না, বা কোনো পেশাজীবী হিসাবেও উল্লেখযোগ্য পরিমাণের আন্দোলন সংগ্রাম করেছেন মানুষের পক্ষ নিয়ে, এরকম আমি অন্তত খুব একটা দেখি নাই। শেষের দিকে এসে জনাব আসিফ নজরুল সাহেব অল্প কিছুদিন ছাত্রদের সঙ্গে ক্যাম্পাসের তার একটা ভূমিকা ছিল, আর এর বাইরে ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়াতে অথবা পত্রপত্রিকা লেখাজোখা করতে পারে, কিন্তু রাস্তায়, মাঠে ঘাটে, জেলখানায়, পুলিশের বাড়ি খাওয়া, এইসব জায়গায় খুব একটা ছিল না। এটা একটা দিক। আরেকটা হচ্ছে
রাজনীতি সম্বন্ধে রাজনৈতিক ব্যক্তিরা যেভাবে বিষয়গুলো জানেন, ঠিক তেমনি একজন পেশাজীবী হিসেবে অতটা, মানে আমার বিবেচনায় অতটা জানে না। সেহেতু এই কাজটা তাদের না। তারা যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গিয়ে অনেকে ব্যর্থ বলছেন, আসলে ব্যর্থ ব্যাপার না, তারা তো এটা জানেই না কিভাবে পরিস্থিতি মোকাবেলা করবে, কোন জায়গায় কোন সময় কোন সিদ্ধান্ত নেবেন, এটা তো তার সাবজেক্টই না। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ব্যবসা ভালো বোঝেন, আমি কয়েকটি টকশোতে বলছি, সামাজিক ব্যবসা, বিশ্বব্যাপী ব্যবসা, এগুলো এবং কোথায় গেলে সম্মান অর্জন করা যায় এইসব বিষয়গুলো তিনি জানেন, কিন্তু রাজনীতির লোক তিনি না। তো এই জায়গাটা হয়ে গেছে ভয়ঙ্কর বিপদ। যেমন রাজনীতির লোক ছিলেন না, জাস্টিস শাহাবুদ্দিনের কথা বললাম, তিনি তার দায়িত্বটা পালন করে আবার চলে গেছেন। যেমন এখন চিফ জাস্টিস যিনি আছেন এখন, তাকে কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিল আসিফ নজরুল সাহেব, এটা পত্রিকায় এসছে যখন রাষ্ট্রপতি পদত্যাগের প্রসঙ্গটা আসছিল। উনি কিন্তু সরাসরি দুটি কারণ দেখিয়ে সরিয়ে গেছিলেন। একটি এইটি তার কাজ না, দুই হচ্ছে সাংবিধানিক সংকট দেখা দেবে। কারণ সংবিধানের ব্যাখ্যাটা কিন্তু চূড়ান্তভাবে সুপ্রিম কোর্টই, যদি কখনো অসঙ্গতি দেখা দেয়। তা আমি এই কথা প্রসঙ্গেই বলতে চাই, এরা যত কম সময়ের মধ্যে তাদের মূল কাজটা সংস্কার, তো মানে কেউ অস্বীকার করেনি, একটা ভালো নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন যারা এখন আছে, এদের হাতে দিয়ে যেতে আপনি একটা ভালো নির্বাচনের প্রত্যাশা করেন, তাহলে ভুল হয়ে যাবে। যেমন প্রধান বিচারপতি লতিফুর রহমান যখন ক্ষমতা নিয়েছিলেন কেয়ারটেকারে, তখন কিন্তু ক্ষমতা নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে তিনি একটা বড়, তার আগের সরকারের যে সেটআপটা ছিল, আমলাতন্ত্র মানে সচিব টচিব যা ছিল, তিনি কিন্তু দ্রুত এটা পরিবর্তন করে নিলেন। এটা আওয়ামী লীগ কিন্তু, কারণ তার আগের সরকারটা আওয়ামী লীগ ছিল, যে কারণে লতিফুর রহমান সাহেব এর বিরুদ্ধে, এবং লতিফুর রহমান আওয়ামী লীগ আমলেই কিন্তু চিফ জাস্টিস হয়েছিলেন, যশোরের মানুষ। তো এই ভদ্রলোক পরে প্রথম কোন জায়গায় যেন এক জায়গায় আমি দেখেছি, উনি বলেছেন আমি একটা ভালো নির্বাচনের জন্য যা যা করার সেই সিদ্ধান্তটা নিয়েছে। আরেকটি বিষয় আমার কাছে এখানে পরিষ্কার ব্যাপারে, নির্বাচনের কথা উঠলেই সরকার সহজভাবে নিতে পারছেন না। কেন সেটি মানে আমার কাছে মনে হয়েছে গণতন্ত্রের নির্বাচন ছাড়া আর কি ভিন্ন পথ আছে, মানে গণতন্ত্রে ফেরার পথটা কি? একটি সরকারের, গণতান্ত্রিক সরকারের আরেকটি কিন্তু গণতান্ত্রিক সরকারি বিকল্প হতে পারে, এর কোনো আর অন্য কোনো পথ নাই। তো এখন বর্তমান সরকার, এখন যে সরকারটা আছে, আমার বিবেচনায় তারা যে স্ব ক্ষেত্রে মানে সফল ব্যক্তি হিসাবে অতীতে প্রমাণ করেছেন, তা আরেকটা সুযোগ তারা পেয়েছেন, এই দেশের রাজনীতিবিদদের বাইরে তারা একটা ভালো নির্বাচন করে দেখিয়ে যাওয়ার। সেই সুযোগটা তারা যদি মনে হয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে বা অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে ওই দিকে দেশকে নিয়ে যান। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি যা এখন, কোনোভাবে সন্তোষজনক এটা বলা যাবে না। বাজার ব্যবস্থা ভয়ঙ্করভাবে খারাপ, আপনি যেদিকে তাকাবেন সেই জায়গাগুলো খারাপ। এমনকি এই ছাত্রদের কিন্তু, ছাত্র যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে, মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে, নিজে শুধু রক্ত দিয়েছে বা তারা আহত হয়ে এখনো কাতরাচ্ছে, প্রায় 20-25 হাজার ছাত্র যারা এখন মাঝে মাঝে রাস্তায় নেমে আসছে। সরকার তো দূরে থাকুক, তাদের পাশে খালি মানে মৌখিকভাবে তারা সব করার চেষ্টা করেন। সরকারের দায়িত্ব ছিল অন্য কোনো কাজের আগে এদের মানে চিকিৎসা দেওয়া, যারা শহীদ হয়েছে তাদের ব্যবস্থা, তার পরিবারগুলো দেখা। সরকার ওইদিকে কি করেছে আমি জানি না, খালি দেখবে বলেছে। কিন্তু এত আত্মত্যাগ, আপনার দলেরও আত্মত্যাগ আছে, প্রায় 15.5 বছর, 16-17 বছর, এই যে একটি বিপ্লব, গণহত্যা, এত আত্মত্যাগের পরে এই দেশের যে সংস্কৃতি বা যে সংস্কারের কথা বলে আপনারাও বলেন, পরিবর্তন কি আসবে? নতুন অবশ্যই আসবে, এসছে তো একটা পরিবর্তন। এবং দেখলেন না গত 2 দিনে মানুষ কিন্তু এখনো পরিবর্তনের মধ্যে, এখনো ফ্যাসিবাদের সঙ্গে তারা কোনো আপোষ করবে না। সেটি গণতান্ত্রিক রাজনীতিতে যাক আর না যাক, ফ্যাসিবাদকে তারা, স্বৈরতন্ত্রকে তারা অ্যাকসেপ্ট করবে না। সেই যে মানুষের আকাঙ্ক্ষাটা, এটা সরকার এবং রাজনৈতিক দলকে অনুধাবন করে সেটাকে, এই যে গণতান্ত্রিক সংস্কৃতির কথা বলছেন, মনটাকে আগে তৈরি করতে হবে, সেই দিকে নিজেদেরকে নিয়ে যাওয়া যায়। শুধু ক্ষমতা না, ক্ষমতার বাইরে আরো কিছু আছে, সেই রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতিটা আমাদেরকে মানে দেশবাসীকে চর্চার মধ্যে নিতে হবে।
ধন্যবাদ। জনাব সাদাত হোসেন সেলিম, আপনাকে দিয়ে শেষ করতে চাই, আমরা কি কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো? সংস্কার বলি বা যদি নির্বাচন হয়, সবকিছু মিলিয়ে আসলে না, অবশ্যই আমরা তো পরিবর্তন দেখতে পাবো, পরিবর্তন দেখতে পাচ্ছি, পরিবর্তনের হাতছানি দিয়ে রাখছে। তো পরিবর্তনটা যতটা এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে যে যতটা পরিবর্তন হওয়ার দরকার ছিল, এটা পরিবর্তনটা করতে পারছে না। এটার কারণটা হলো যে উপদেষ্টাদের অনভিজ্ঞতা এবং আপনার এই যে ফ্যাসিবাদী শক্তির আমলাতন্ত্র এই সরকারকে সহযোগিতা করছেন না, এবং আপনার প্রশাসনটা স্থবির হয়ে আছেন, যে কারণে কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে না। পরিবর্তনটা আমরা এইভাবে উপভোগ করতে পারছি না, পরিবর্তনটা আমরা পাচ্ছি না। আমরা ধরেন পরিবর্তন যদি বলেন বা এই সরকারের অর্জন যদি বলেন, আমরা দেখতে পাবো মানে একটা দুটো মেট্রো রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছে, ওবায়দুল কাদের বলেছেন যে 1 বছর পর সময় লাগবে, সেটা 1 মাসের মধ্যে করতে পেরেছেন। সেই রকম যদি পদক্ষেপ নিয়ে আরও অন্যান্য জায়গায় করতে পারতেন, কিন্তু জিনিসগুলো করতে পারছেন না। না পারার কোনো অদৃশ্য কারণও আছে। আমরা ফেসবুক বা মানে সোশ্যাল মিডিয়াতে দেখছি যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে 1-2জন ছাত্র প্রতিনিধি গিয়ে সেখানে বাধা সৃষ্টি করছেন, কাজ করতে দিচ্ছেন না, সচিবরা কাজ করতে পারছেন না, তদবিরের ঠেলায় তারা বাঁচতে পারছেন না ইত্যাদি। এই কাজগুলোর কারণে হয়তো প্রশাসন তার কাঙ্ক্ষিত গতিটা লাভ করতে পারছেন না। কিন্তু আমরা যারা রাজনৈতিক দল করি, আমরা যারা আপনার জনগণের শক্তিতে বিশ্বাস করি, আমরা যারা জনগণের কল্যাণের জন্য ব্রত হিসাবে নিয়েছি, আমরা মনে করি যে সামনে অবশ্যই পরিবর্তন আসবে। রাজনৈতিক দল ক্ষমতায় আসলে যে ফ্যাসিবাদ যেটা প্রমাণ করে দিয়ে গেছে যে এই একটা ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করলে পরিবর্তনটা কি হবে, এটা আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারতেন। শেখ হাসিনা হয়তো মানসিকভাবে ভারসাম্যহীন একজন মহিলা, তিনি হয়তো জীবন মৃত্যু একটা মহিলা, এবং এই মহিলা পুরোটাই মানসিকভাবে ইয়ে হয়ে গেছে, এবং তার পাশাপাশি সে তার আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গদের মাথাও নষ্ট করে দিয়ে গেছে। আপনার একটা পাগলের সাথে থাকতে থাকতে কিন্তু আপনার একটা পাগলামি হয়ে যাবেন। একটা ভালো লোকের সাথে থাকলে আপনি ভালো গুণাবলী অর্জন করবেন, অসৎ লোকের সাথে থাকলে কিন্তু আপনার অসৎ করার মানে একটা প্রবণতা আপনার মধ্যে জাগবে। ঠিক শেখ হাসিনা অবস্থা, তিনি আপনার তার ফ্যাসিজমটাকে তার মানে দলের মধ্যে তিনি এটা তার নীতি হিসেবে প্রতিষ্ঠাগত করতে পেরেছে। আমরা এটার বিপরীতে যারা আছি, আমরা মনে করি যে শেখ হাসিনা যদি নিজের কবরটা নিজে দিয়েছেন, তিনি আপনার এক কবরে মানে 3টা লাশ দাফন করেছেন। তিনি নিজকে দাফন করেছেন, আওয়ামী লীগকে দাফন করেছেন, তার মৃত বাবাকে দাফন করেছেন। গত 5 তারিখে আপনার একটা মানে লজ্জাজনক বক্তব্য দিয়ে তার বাড়ি মানে শেখ মুজিবের যে স্মৃতি বিজড়িত বাড়িটা ছিল সেটাও তিনি ধ্বংস করে দিয়েছেন। সুতরাং এখানে এর মধ্যে দিয়ে আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা শিক্ষা নিতে পারি যেটা যে কাঙ্ক্ষিত পরিবর্তন বা আপনার গণতন্ত্রকে যদি আপনি পথরুদ্ধ করেন, তাহলে এটা পরিবর্তনটা একটা অস্বাভাবিক পন্থা হয়, যেটা কোনো কারোর জন্য মঙ্গল নয়। আজকে শেখ হাসিনা যদি ক্ষমতা পরিবর্তনের যদি স্বাভাবিক পথটাকে রুদ্র না করতো, তাহলে কিন্তু আওয়ামী লীগের এই পতনটা হতো না, শেখ হাসিনাও আবার ক্ষমতা আসার একটা সম্ভাবনা থাকতো। একবার বিএনপি ক্ষমতা আসতো, একবার অন্য দল ক্ষমতা আসতো, বাংলাদেশে গণতন্ত্রটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিত। এটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা। আমরা সেখান থেকে যেহেতু উত্তরণ করে আসছি, আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা আপনাদের দায়িত্বটা ইমানদারির সাথে পালন করেন। আপনারা আপনাদের যে দায়িত্বটা আছে, ইতিহাসের সম্মানের সাথে আপনার বেঁচে থাকতে হলে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বটা কি? অন্তর্বর্তীকালীন সময় একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক পরিবেশে আপনার রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা হলো, যে আপনাদের মূল দায়িত্ব। পাশাপাশি আপনার যে রুটিন দায়িত্বগুলো আছে, এই দায়িত্বগুলো আপনারা যথাযথভাবে পালন করেন, যেটা আপনারা করছেন না। যেটা স্বরাষ্ট্রমন্ত্রী যদি সে আরও কঠোর হতো, সে যদি মানে সঠিকভাবে দায়িত্ব পালন করতো, আইন শৃঙ্খলা আরও উন্নতি হতো। যদি বাণিজ্য মন্ত্রী তার সঠিকভাবে দায়িত্বটা পালন করতো, তাহলে দ্রব্যমূল্য আরও স্থিতিশীল হতো। যদি সড়ক মন্ত্রী তার দায়িত্বটা সঠিকভাবে পালন করতো, তাহলে সড়কে বিশৃঙ্খলা, আপনার সড়কের এই দুর্ঘটনা, এগুলো আরও কমে আসতো। না, করতে পারছেন না। কেন পারছে না? সেটা উপলব্ধি করে, যেহেতু একটা রাজনৈতিক সরকার এবং জনগণের সমর্থন পুষ্ট একটা সরকার না হলে একটা সরকার কার্যকর নয়, এটা তারা প্রমাণ করে দিয়েছেন। তারা এই আমলাতন্ত্র লাগাম টেনে ধরতে পারছেন না, এই আমলাতন্ত্রকে তাদেরকে অকার্যকর করে দিচ্ছে। সুতরাং আমরা মনে করি যে একটা দ্রুত নির্বাচনেই একটা সমস্ত সংকটের সমাধান, এবং একটা নির্বাচিত সরকার আসলে আমরা অবশ্যই আশাবাদী দেশের অর্থনৈতিকভাবে পরিবর্তন হবে, দেশের রাজনৈতিকভাবে পরিবর্তন হবে, দেশের সামাজিকভাবে পরিবর্তন হবে, দেশের মন মানসিকতা পরিবর্তন হবে, মনোজগতে পরিবর্তন হবে, এবং দেশটা একটা সুন্দর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ জনাব সাদাত হোসেন সেলিম এবং শামসুজ্জামান দুদু, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা যেখানে শেষ করতে হচ্ছে, আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।